সম্প্রতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু বলছেন যে না, কোনোভাবেই তৃণমূলীকরণ হবে না। তৃণমূলীকরণ শুধু নয়, তিনি সরাসরি বলেছেন যে এই ইতিমধ্যেই 100 দিনের সরকার চলতে না চলতেই বিভিন্ন বিধায়কের ওপরে উঠছে নানা প্রশ্ন, তোলাবাজি, গুন্ডামি, এমনকি অনেক অনেক বিধায়ক নাকি ফিতে দিয়ে ফ্ল্যাট মারতেও চলে যাচ্ছে, এই অভিযোগও উঠছে। সরাসরি শ্রমিক ভট্টাচার্য বলেছে দলের মধ্যে বা সরকারের মধ্যে এগুলো বরদাস্ত করা যাবে না। ইতিমধ্যেই তিনি কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে, এবং তাদের বক্তব্য যে যদি বিধায়কদেরকে সরিয়ে দিতে হয়, তাদেরকে সাসপেন্ড করতে হয় বা কোনো শাস্তি দিতে হয়, সেটাও দল দেবে বা সরকার দেবে, কিন্তু এই ধরনের কাজ যারা করছে বরদাস্ত নয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন তৃণমূলের স্পোক পার্সন সৌরভ দত্ত। সৌরভ দা, বাংলা নিউজ গ্রাফে নমস্কার। এই যে একটা প্রক্রিয়া চলছে, এবং আমরা এর আগেও দেখলাম ক্ষমতায় আসার পর প্রায় 22 জনকে সাসপেন্ড করেছে বিজেপি এই ধরনের কার্যকলাপে, এবং 250 জনের 230 বা 250 জনের কাছে তাদেরকে শোকজ করা হয়েছে, এবং তার আগেও বিভিন্ন মণ্ডল সভাপতিদের কাছেও শোকজ লেটার গেছে, এবং বারবার প্রথম দিন থেকেই বলা হয়েছে তৃণমূলীকরণ হবে না, কিন্তু দেখা যাচ্ছে নেতৃত্বের নির্দেশ দেওয়ার পরও আটকানো যাচ্ছে না, এই ধরনের ঘটনা ঘটছে। 100 দিন হয়েছে সবে সরকার, 100 দিনের মাথায় কি বলবেন? প্রথমত তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় ভুল ছিল 2011 সালে যে তৃণমূলটাকে পুরোপুরি সিপিএম আয়তন করে দেওয়া। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা আমরা কেউ আটকাতে পারিনি, হুড় করে লোক ঢুকেছে, এবং আজকে তৃণমূলের এই বিপর্যয়ের কারণটাই শুধুমাত্র সিপিএম এর লোকদেরকে এইভাবে করে এন্ট্রি দেওয়া এবং তাদেরকে সামনের সারিতে এনে তৃণমূলের লোকদেরকে পিছিয়ে দেওয়া। কিন্তু সিপিএম তো দাবি করে যে সিপিএম দল বদল করে না, দল বদলুর কাজ ওদের নয়। না, সেটা তো কি করে কি না করে সেটা রেঞ্জাক মোল্লা থেকে শুরু করে আরো অনেক উদাহরণ আছে। এইসব বলে তো লাভ নেই, মানুষ চোখে দেখতে পায়, মুখে কি বললো সেটা ভেবে লাভ নেই। কিন্তু শ্রমিক ভট্টাচার্য বা বিজেপি নেতৃত্বের একটা চেষ্টা আমি দেখেছি যে কোনোভাবে তৃণমূলীকরণ হতে দেব না, বা হুড়ুড় করে তৃণমূল লোকদেরকে যে ঢুকিয়ে নেওয়া, এই বিষয়টা কিন্তু বিজেপি কিছুটা আটকেছে। কিন্তু ওই একটা কথা আছে, হাতির দুটো দাঁত। শ্রমিক ভট্টাচার্যর যে সেকেন্ড দাঁত, যেটা দেখা যায় না, সেটা হচ্ছে ওরা আপার লেভেলে যে রত্নগুলো আছে, মানে তৃণমূলের রত্ন, তৃণমূল দিয়েই তো দল তৈরি, আর আমাদের মুখ্যমন্ত্রী তিনিও তৃণমূলের রত্ন, শুভেন্দু অধিকারী নিজেই তৃণমূলের রত্ন, তৃণমূলের মুখ্যমন্ত্রী করতে হয়েছে। সেখানে রাহুল সিনহা বা শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষ এদের সুযোগ পেয়েছে, পায়নি। তৃণমূলেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রত্ন তৈরি হয়েছে, যাকে মুখ্যমন্ত্রী করতে হয়েছে। এবং দেখবে তুমি আপার লেভেলে, মানে এই এমপি লেভেল টেবিল, রাজ্যসভার সাংসদ, অন্যান্য যে সাংসদ, এদেরকে নেওয়া যাবে, এদেরকে কোনো অসুবিধা নেই, নিচু তলায় নেওয়া যাবে না। মানে এরকম একটা ভাগ করে রেখেছি। যদিও শ্রমিকবাবু বারবার বলছেন কাউকেই কিছু করতে দেবো না, দেশের স্বার্থে এদেরকে আমরা নিচ্ছি, এই 3-4 জনকে নিচ্ছি। আবার ওই ভিতরের দাঁত বলছে, হাতির ভিতরের দাঁত বলছে ওই টুকটুক করে তৃণমূলের যারা ভালো লোক তাদেরকে ঢুকিয়ে নাও। মানে হয়তো এরকম ব্যাপারটা চলছে। তো আমার মনে হয় যদি এরকম ভাবে তৃণমূলের যে আগাছাগুলোর জন্য আমরা হেরেছি, তারা বেশি করে ঢুকুক না, অসুবিধা কি আছে? বলছেন কালীঘাট তৃণমূল শুদ্ধিকরণ হচ্ছে। আমি তো একদম বলবো যে শরীরে যখন ফোড়া হয়, এই ফোড়া বড় জ্বালায়, ফোড়াটা ফেটে গিয়ে যখন রক্ত বেরোয় প্রথম কষ্ট হয়, বদ রক্তগুলো বেরিয়ে গিয়ে সে কোনো বালিশের গিয়ে মাথা, মানে বালিশ চাটু বা বিজেপিতে গিয়ে আমরা তো সবসময় বলবো যান বিজেপিতে যান, বালিশ চাটার দলেও যান, ওখানে গিয়ে বালিশও চাটুন, কোথায় থাকুক, দল শুদ্ধ হবে। আমি তো বলছি যে 100টা শুয়োর নিয়ে ঘোরার থেকে একটা বাঘ নিয়ে ঘোরা অনেক ভালো। 100টা শুয়োর আমাদের দরকার নেই। আমরা দিনের পর দিন সব তোলাবাজদের নিয়ে আমরা সংগঠন করছি, তোলাবাজদেরকে সামনে এগিয়ে দিয়েছি। নেতা মন্ত্রী বিভিন্ন, সবাই নয়, বিভিন্ন নেতা মন্ত্রীরা তাদের সম্পত্তি করার জন্য এই তোলাবাজদের কাছ থেকে তোলাবাজি করেছে, টাকা নিয়েছে, তাদেরকে টিকিট দিয়ে জনপ্রতিনিধি করেছে, তাতে তৃণমূলের যে অবস্থা হয়েছে, পরবর্তীকালে বিজেপির সেই একই অবস্থা হবে। এটা সময়ের অপেক্ষা। আজকে মাত্র 100 দিনের মধ্যে যেভাবে করে শুভেন্দু অধিকারী নেতৃত্বে যেটা ভেবেছিলাম যে খুব ভালো ভালো কাজ হবে বা অনেক কিছু হবে, বা শ্রমিক ভট্টাচার্য সত্যি যেভাবে বলেছেন সেভাবে করতে পারবেন, নিচু তলার কোনো কর্মী শ্রমিক ভট্টাচার্যকেও মেনে চলে না, শুভেন্দু অধিকারীকেও মেনে চলে না। তারা তাদের মতো করছে। দিল্লিতে এনসিপিআই এর সঙ্গে যদি ডিনার লাঞ্চ করতে দেখা যায়, তাহলে কি নিচুতলার কর্মীরা সেই জায়গাটা মেনটেন করবে বলে আশা করেন? একদম মেনটেন করবে না। একদম ন্যাচারাল। আমি বলছি যে একজন সাংসদ, এনসিপিআই নাকি একটা আছে,
কি পিসিআই, এনসিপিআই, হিপিআই, জানি না এগুলো। তো এইসব মানে বাজে কথা বলা ঠিক না, মানে মালটা খুব একটা বাজে কথা না। এইসব এনসিপিআই এর মালগুলো নিজের এলাকায় একটু হেঁটে যাক না, নিজের এলাকায় ওপেন হেঁটে যাক, ওরা জবাব পাবে কর্মীদের থেকে। আমি তো বারবার বলছি, কুকুরকে ঘি খাওয়ানো। এরাই তো তৃণমূলের আলো করেছিল। কিন্তু দল তখন ভেবেছিল যে এরা বিশাল ব্যাপার, এদের রচনার মুখ ভীষণ সুন্দর, সায়নীর মুখ ভীষণ সুন্দর, এটা তাদের এটা যে একটা সিনেমার দল না, এটা যে টলিউড না, এটা নেতৃত্বের বুঝতে দেরি হয়েছে। এটা দল, এটা টলিউড নয় যেখানে আমি সমস্ত আর্টিস্টদেরকে নিয়ে এসে তাদেরকে দিয়ে সিনেমার ডায়লগ দেওয়াবো আর জিতবো। এখানে যারা ডেডিকেটেড কর্মী, যারা লড়াই করেছে দীর্ঘদিন 80 দশক 90 দশক থেকে তৃণমূল কংগ্রেসকে তৈরি করার জন্য, তাদেরকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে এইসব রচনা মচনা, সায়নী মায়নী, হ্যাঁ, শিবলিঙ্গ, এইসব নিয়ে এদেরকে দল হয় নাকি? আর এখন বিজেপি মজা করছে, বিজেপি ওদের ঘি খাওয়াচ্ছে। কিন্তু আমি বারবার বলছি, কুকুরের পেটে ঘি সহ্য হয় না। কুকুর ঘি খেলে কি অবস্থা হয় সামনে 2029 সাল, এই এনসিপিআই লোকরা যারা ঘি খেয়েছে তারা বুঝতে পারবে। সৌরভদা, আমরা দেখলাম গতকালকে যেভাবে মির্জা গালিব স্ট্রিটে আগুন লাগলো, তার কিছুদিন আগে তারাতলার ঘটনা আমরা দেখেছি, গোডাউন ভেঙে পড়া। সরকার, তৃণমূল সরকার থাকতে তো এরকম একাধিক জায়গায় আগুন লাগা ঘটনা ঘটেছে। বিষয়টা হচ্ছে এই যে অবৈধ নির্মাণ, এগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই। অবৈধ নির্মাণ এবং বিভিন্ন জায়গায় ইলেকট্রিসিটি ওপেন থাকা, ঠিকমতো ফায়ার নেই, ঠিকমতো ফায়ার অডিট পর্যন্ত করা হয় না, বা পুরসভা থেকে যেভাবে লাইসেন্স পাওয়া হয়, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে এভরিথিং, তার একটা বিশাল বড় স্ক্যাম আছেই। এই সমস্ত কিছুর দায় কি মেয়র, মানে মেয়র দায় তার নিতে না পারে? কারণ মেয়র হয়তো পদত্যাগ করে চলে গেলেও তার টেনিওর তো ডিসেম্বর অব্দি আছে। কি বলবেন সেই মেয়রকে নিয়ে? এই বাংলার মধ্যে পাকিস্তান তৈরি কারিগর ফিরাদ হাকিম, বাংলার মধ্যে পাকিস্তান তৈরি, এটা আমি বলছি না, এইগুলো কে বলেছে? শুভেন্দু অধিকারী বলেছে, বিজেপি বলেছে, এবং বিধানসভায় শুভেন্দু অধিকারী স্টেট বলেছে কাউকে ছাড়া হবে না, এমনকি মাথাকেও ছাড়া হবে না। মাথার নাম কি? ফিরাদ হাকিম। যখনই ওই বক্তব্য দিল তার পরদিন ফিরাদ হাকিম চলে গেল কোলে বালিশ নিয়ে। সবাই কোলে বাচ্চা নিয়ে যায়, ও কোলে বালিশ নিয়ে চলে গেল। যেই কোলে বালিশ নিল, ফিরাদ হাকিম আর অ্যারেস্ট হচ্ছে না। এখন সমস্যা হচ্ছে যে কোলে বালিশ নিলে যদি অ্যারেস্ট না হয়, এ কি উত্তর দেব? মানুষ দেখছে, জনগণ দেখছে। ফিরাদ হাকিম যদি দোষী হয়, তদন্ত করে তাকে তো জেলে পড়া উচিত। তাকে জেলে পুড়ছে না কেন? তিনি তো বলেছিলেন হ্যাঁ জেলে পুড়বো। তারাতলা কাণ্ড ঘটে যাওয়ার পরে তারপরেও সরকারের ক্যাগ রিপোর্ট সবকিছু একসঙ্গে আসার পরেও তারপরে যে ছাড় পেয়ে যাচ্ছে ওই যে বালিশ কোলে, কোলে বালিশ, কোলে বালিশ, এই বিষয়গুলো আগে বলতো না কন্ডাক্টর, আস্তে লেডিস কোলে বাচ্চা, কন্ডাক্টর আগে বলতো আস্তে লেডিস কোলে বাচ্চা। এখন এখানে বলে আস্তে তৃণমূল কোলে বালিশ, আস্তে তৃণমূল কোলে বালিশ, মানে বালিশ থাকলে বিজেপি তাকে একটু সেফ দিচ্ছে। তো ফিরাদ হাকিমকে অ্যারেস্ট করতে কতক্ষণ লাগে? আর পাকিস্তানের জনক ওদের কথা অনুযায়ী যেভাবে করে তাণ্ডব করেছে, ওদের কথা অনুযায়ী তাকে যেভাবে করে সম্মান দিচ্ছে শুভেন্দু অধিকারী, ভালোবাসছে, ভালো লাগছে দেখে, এবং বিজেপি কর্মীদের তো আরো ভালো লাগছে। এবং সামনের যে দিন আসছে, এইসব তৃণমূলের লোকরাই মোটামুটি বিজেপি দিকে রাজত্ব করবে শুভেন্দু অধিকারীর সঙ্গে। তখন এইসব বিজেপির কর্মীদের অবস্থা কি হবে, যারা ডিম টিম ছুটছে? সমীর ভট্টাচার্য বলেছে না, ডিমের অভিমুখ ঘুরতে বেশি সময় লাগবে না। ডিমের অভিমুখ তো ঘোরা শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এর পরবর্তীকালে আরো ডিমের অভিমুখ প্রবলভাবে ঘুরতে শুরু করবে যদি এভাবে চলতে থাকে। আমার মতে বলে, যদি কোনো অন্যায় থেকে থাকে, এই যে কাজগুলো হয়নি, আমি সরকারকে বলবো না যে, আমি এখনই বলবো না ওদের মতো যে আগে পিঁপড়ে কামড়ালে বলতো মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও পিঁপড়ে কেন কামড়ালো। আমি এখনো এটা সরকারকে বলার সময় আসেনি। কিন্তু আমি শুভেন্দু অধিকারীর কাছে অনুরোধ করব যে আপনারা যত তাড়াতাড়ি যে যৌতুকগৃহ হয়ে রয়েছে কলকাতা, এই পুরো টিম পাঠিয়ে এই যৌতুকগৃহ থেকে মানুষকে মুক্তি দিন, যাতে মানুষের যাতে আর মৃত্যু না হয়। আমরা হয়তো করিনি, আমাদের দোষ, তাই বলে কি আপনারা করবেন না? কিন্তু কর্পোরেশনের মেয়র যেভাবে পদত্যাগ করে চলে গেল, মেয়র পরিষদ নেই, মানে পুরো সিস্টেমটাই তো নেই সেখানে। যতক্ষণ না ইলেকশন হচ্ছে, একটা বোর্ড গঠন হচ্ছে, বা ঠিকমতো প্রপার ইলেকশন হয়ে একটা প্রপার একটা গঠন হচ্ছে, সেখানে কাজ করাটাও তো একটু টাফ। না, কাজ করা টাফ হলেও তবুও কিন্তু একজন প্রশাসনিক প্রধান হিসাবে ওখানে একজনকে মাথায় বসানোর দরকার।
মাথায়, কর্পোরেশনের মাথায় এবং বসে আমরা যদি এলাকাতেও দেখি সৌরভদা বিভিন্ন জায়গায় কাউন্সিলর, কিছু কিছু কাউন্সিলর অ্যারেস্টেড, এখনো কাউন্সিলররা কাজ করছে না, বা অনেকে পলাতক, মানে পালিয়ে আছে গা ঢাকা দিয়ে, এলাকাতে নেই, তারা তারা তাদের ওয়ার্ডে কিভাবে করবে? অনেক জায়গায় মানে যে মিউনিসিপ্যালিটির বোর্ড ভেঙে গেছে, এরকম ঘটনা অনেক জায়গায় আছে। আমরা যদি উত্তরপাড়া দেখি, এরকম বোর্ডটাই ভেঙে গেছে, সেই সব জায়গায় তো কাজ হচ্ছে না, মানে অচল অবস্থা কর্পোরেশন। আমার এটাই একটা অদ্ভুত ব্যাপার যে বিজেপি যেটা উচিত হয়নি, বিজেপি বিভিন্ন জায়গায় এসে যেভাবে করে, সব জায়গায় করেনি, বেশিরভাগ জায়গায় বহু জায়গায় বোর্ড ভাঙতে, ইস্তফা দিতে বাধ্য করেছে। তাতে বিজেপিরই বিপদ বাড়ছে। ফান্ড আনা, সেই ফান্ড খরচা করা, এই বিষয়গুলো কিন্তু মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তো আমি বলছি যে এখনো যে শুভেন্দু অধিকারীর দায়িত্ব কিন্তু এখন অনেক বেশি, যতক্ষণ না নির্বাচন হচ্ছে। কর্পোরেশনে একটা মাথায় একজনকে প্রশাসক বসিয়ে এই পুরো যে বিষয়গুলো চলছে, একের পর এক যে ঘটনাগুলো চলছে, তারাপীঠ থেকে শুরু করে মানুষ আগুনে পুড়ে মরছে, ফ্রি স্কুল স্ট্রিটে আগুনে পুড়ে মরছে, আর আমরা যদি বলি ভোট হচ্ছে না, দেখি ভোটটা হোক ঠিক হবে, মানে আমরা কি প্রাণের বিনিময়ে অপেক্ষা করব কবে ভোট হবে তারপরে এগুলো ঠিক হবে? তারপরে পরিষেবা আমি পাবো। এটা এখনো আবার বলছি, আমি এটা কখনোই বলবো না যে এইটা শুভেন্দু অধিকারী একদিনে ঠিক করতে পারবে। ইট উইল টেক টাইম, বাট ইউ হ্যাভ টু ট্রাই নাও, যে কিছু একটা করতে হবে যাতে মানুষ বেঁচে যায়, এবং কিছু কড়া পদক্ষেপ নিতে হবে, নয়তো মানুষের বাঁচা মুশকিল হয়ে যাবে। সৌরভদা, দল চলে গেল, মানে তৃণমূল কংগ্রেস ভেঙে গেল, চলে গেল, তারপরে দেখা গেল আপনাদেরই দলের একাধিক সাংসদ থেকে শুরু করে, বিধায়ক থেকে শুরু করে, এমনকি যারা স্পোক পার্সন, কর্মীরা, তারা সরাসরি ওপেনলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাকে আক্রমণ করলো। এবং যা যা এলিগেশন ইতিমধ্যেই তুলেছেন, একাধিক বরিষ্ঠ নেতারা তুলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক সরাসরি বলেছেন। এবং আমরা দেখেছিলাম ২১-এর মঞ্চে তিনিও মানে বিরক্ত হয়ে গিয়ে এটসেট্রা এটসেট্রা অনেক ঘটনা। বিষয়টা হচ্ছে, আপনিও কি তাদের বক্তব্যের সাথে সহমত? না, একদম সম্পূর্ণ সহমত। আমি ৪ তারিখের পর থেকে একটা কথাই বলে আসছি, যে আজকে আমাদের যে পরাজয়, এটা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই পরাজয়। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় না, অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদৃষ্টির প্রচণ্ড অভাব, সাংগঠনিক বিষয়গুলো ছিল না, এবং যেভাবে বিভিন্ন নিজের টিম তৈরি করা, টিম অভিষেক, ফ্যাম অভিষেক, এমনকি অভিষেকের যে চাকর না, ভৃত্য সুমিত রায়, তার জন্মদিন পালন করতে তৃণমূলের লোকদের যেতে হবে, অভিষেককে স্যার বলতে হবে, ওর বাড়ি ঢুকতে গেলে জামা কাপড় খুলতে হবে না, মানে জামা কাপড়ের ভেতর যা যা আছে সবই খুলে রেখে যেতে হবে, ওনাকে দেখলে নমস্কার করতে হবে, ওনাকে দেখলে স্যার বলতে হবে। এগুলো নেওয়া যায় না, এগুলো নেওয়া যায় না। দেখুন, আমার তো মানে আমার থেকে অভিষেক প্রায় ১২ বছর ছোট, ছেড়ে দিন হতে পারে, আমরা তো ছোটখাটো পিঁপড়ে, কিন্তু এই সাংসদ বিধায়ক যারা বরিষ্ঠ বিধায়ক, বরিষ্ঠ সাংসদ, অবশ্যই এখন যদি সৌগত রায়ের মতন মানুষকে অভিষেককে নমস্কার করতে শুনিয়ে সত্যি অপমান। এই জিনিস মানা যায় না। এবং ইলেকশনের পরেও আমরা এটা স্ট্যান্ডিং অভিশনের বলে সবাইকে দাঁড়াতে বলা, অভিষেককে হাত তুলে দেওয়ার জন্য, জানি না, আমি তৃণমূল কংগ্রেস এখনো করি। এই কথা শোনার পর হয়তো আমার প্রতি অনেকের রাগ হতে পারে, কিন্তু আমি সত্যিটা বলবো, তার কারণ আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে আসুক, এবং তার জন্য যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাকে ১০ বার খারাপ হতে হয়, আমি রাজি আছি। কিন্তু যে জিনিস হয়ে এসেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনোই সফল আপনি কি রাজনীতি করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলে কালীঘাট পন্থীর কাছাকাছি থাকতে পারেন? না, এরকম কোনো ব্যাপার না। আমি সত্যি কথা বলতে, আমি জীবনে কোনোদিন ক্যামার স্ট্রিটে আমি জিপ বার করে যাইনি, কোনোদিন যাইনি ক্যামার স্ট্রিটে জিপ বার করে। আমি মনে করলে যেতে পারতাম, মনে করলে করতে পারতাম। যারা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তার পা চেটেছে, তারাই বেইমানি করেছে। আপনি দেখবেন ভাটাংশু, মাটাংশু, দেবাংশু, মেবাংশু, যত এই রাজন্যা মাজন্যা যত সব আছে, দন্ত মাজন, জোকার, সার্কাসের জোকার, রাজন্যা তো সব জায়গায় ঘুরেছিল, অধীর রঞ্জন চৌধুরীর সাথে দেখা করে এসেছিল বিজেপি, মানে কোনো জায়গায় লাস্টে ঠাই পেল না, এবং নির্দল হয়ে দাঁড়ালো। আমরা ২১শে জুলাই লড়াই করে মঞ্চে উঠতে পারলাম না, রাজন্যা মঞ্চে উঠে গেল। আমি জানি না যে তৃণাঙ্কুরকে ও ঠিক মানে কি দিয়েছিল, তৃণাঙ্কুরকে ও ঠিক কি দিয়েছিল যার জন্য তৃণাঙ্কুর মানে ওর প্রতি না মানে এত মানে ভালোবাসা, বিশ্বাস জন্মালো, যে প্রথমেই রাজন্যা ২১শে জুলাই মঞ্চে ভাষণ। মানে কত মেয়ে আছে, কত ছেলে আছে যারা লড়াই করেছে, তৃণাঙ্কুরের সঙ্গে মানে তৃণাঙ্কুর কেন এত ওকে, যাই হোক বাদ দাও। তো বিষয়টা হচ্ছে যে এই যে তৃণাঙ্কুর মিনাঙ্কুর, অভিষেকের চেলা, মানে অভিষেকের চেলা তৃণাঙ্কুর মিনাঙ্কুর। তুমি আমাকে বলো না
যে অভিষেকের সঙ্গে ওই একটা সার্কাসের জোকার একটা বাঁদর ছিল, হ্যাঁ, নাচ গান করে বেড়াতো ওই দেবাংশু, তারপরে তিরাঙ্কুর, হ্যাঁ, বড় বড় ভাষণ দিয়ে বেড়াতো। কোথায় এটা? তো অভিষেকের যে টিমটা, মানে ওই যে টিমটা তৈরি করেছিল, যে যারা শুধু অভিষেক স্তুতি করবে, আমরা যেমন হনুমান চালিসা পাঠ করি, তেমনি ওরা সবাই অভিষেক চল্লিশা পাঠ করত। তো অভিষেক চল্লিশা পাঠ করলে যে অবস্থা হয় দলের, সেটাই হয়েছে। কিন্তু আমি এখন বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, তিনি সাংসদ থাকুক, সংগঠন কোনোভাবেই অভিষেকের হাত ধরে চলবে বলে আমার মনে হয় না। কেউ যদি মনে করে অভিষেকের নেতৃত্বে আবার সংগঠন চালাবে, আমি বলবো হবে না। কারণ অভিষেককে নিজেকেই তৈরি করতে হবে, এখনো 3-4 বছর রোদে পুড়তে হবে, বৃষ্টিতে ভিজতে হবে, মার খেতে হবে, দৌড়াতে হবে, তারপর সে নেতা হবে। আমি বলবো এর নেতৃত্বে থাকার দরকার কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহামৈত্র, মানে মমতা বন্দ্যোপাধ্যায় পরে, তাহলেই সংগঠন চলবে, নয়তো পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করে কিছু থাকবে। ইতিমধ্যেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড ফ্রিজ করা হয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, এগুলো পুরো আইনি বিষয়। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট সম্পর্কে জানি না, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি বিষয় নিয়েও আমি কিছু জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দুর্নীতি করেছেন এই কথাটা আমি কোথাও বলিনি। কেন? তার কারণ আমি জানি না। পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতি করেছেন? দেখুন, পার্থ চট্টোপাধ্যায়টা চোখে দেখা গেছে তার বান্ধবীর বাড়ির তরফ থেকে, খাটের তরফ থেকে টাকা পয়সা বেরিয়েছে, তারপর খেলনা ফেলনা বেরিয়েছে। হ্যাঁ, উনি এত বয়সে উনি খেলতে ভালোবাসেন, খেলনা নিয়ে ভালো লাগলো দেখে। তো এইসব অপদার্থ এনেই তো তৃণমূলের সব কিছু শেষ হয়েছে। তো বিষয়টা হচ্ছে যে আমি এটা বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দুর্নীতি করে থাকতো, আজকে 3 বছর ধরে এই অভিষেককে অ্যারেস্ট করবে, এই অভিষেককে সিবিআই, যেভাবে সিবিআই, ইডি, এখন সিআইডি যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্নীতির বিষয়ে যা মানে জ্বালাতন করছে, যে অত্যাচার করছে, এটা তো প্রমাণই করতে পারছে না। অভিষেকের একটা চুল দুর্নীতি নিয়ে ওরা জেলের ভেতর ঢোকাতে পারবে না। অভিষেককে জেলে ঢোকানো তো দূরের কথা, ওর মাথার একটা চুল নিয়ে জেলের মধ্যে রাখুন। যে অভিষেক কালীঘাটের কাকুর মতো আমার সাহেবকে কেউ ছুতে পারবে? হ্যাঁ, ঠিকই বলেছে, ছুতে পারবে না। অভিষেকের দুর্নীতি নেই। যদি দুর্নীতি থাকতো অ্যারেস্ট হতো। হ্যাঁ, অ্যারেস্ট হতে পারছে না কেন? এত কথা বলেছিল, পারছে না কেন? তার মানে দুর্নীতি নেই। ফলে আমি অভিষেকের এই জায়গার সঙ্গে এই দুর্নীতির বিষয়টা নিয়ে আমি অভিষেকের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবো না। কারণ দুর্নীতি করেছে বলে আমার ঠিক মনে হচ্ছে না। কারণ সিবিআই, ইডি এবং বড় বড় সংস্থার নেতা মন্ত্রী সব অভিষেকের পেছনে, ওকে জেলে ঢোকানোর জন্য, কিন্তু পারছে না। তার মানে উনি কিছু করেনি। ওকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অভিষেককে সাপোর্ট দিয়ে যাচ্ছে বিচারকরা। ব্যাস, আইনের ওপর ভরসা আছে, যদি কোনো দোষী প্রমাণিত হয় তাহলে বিচার হবে। একদম শেষ প্রশ্নে যাব, যে 100 দিনের সরকার হলো, কি বলবেন? মানে এই 100 দিনের সরকারের পারফরমেন্স নিয়ে কি বলবেন? শেষ প্রতিক্রিয়া। এখন সময় আসেনি, তবে আমি এটা বলবো মর্নিং শোজ দ্য ডে। শুরুটা খুব একটা ভালো হয়নি, বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মানুষ ভীষণ ক্ষুব্ধ, মহিলারা ভীষণ ক্ষুব্ধ। আমি আমাদের প্রাক্তন তৃণমূলের নেতা, প্রাক্তন তৃণমূলের পরিবহন মন্ত্রী এবং তৃণমূলের রত্ন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমি এটাই অনুরোধ করব। একসঙ্গে দল করেছিলাম একটা সময়, যে উনি পারবেন, আমি আশা করি, আমার আশা আছে উনি পারবেন এই বাংলাকে নতুন করে সাজাতে। তবে ওনাকে অনেক লড়াই করতে হবে, এবং সেই লড়াইটা কিন্তু ওনাকে করতে হবে নিজের দলের লোকদের সঙ্গে। কারণ ওনাকে কিন্তু ফ্রি হ্যান্ড কাজ করতে দেবে বলে আমার মনে হয় না। কারণ ওনার গায়ে কিন্তু তৃণমূলের একটা স্ট্যাম্প আছে। তো আমি চাই যে উনি মুখ্যমন্ত্রী হিসাবে এমন একটা কাজ করুক যাতে এই বাংলার উন্নয়ন হয়, আর এই বাংলায় যে অভিশাপ বা এই বাংলার যে কালো দিকগুলো হয়েছিল সেগুলো উনি রিমুভ করুক। আমরা অবশ্যই, উনি যদি আমাদেরকে, বিরোধী দলকে যদি উনি মর্যাদা, মমতা বন্দ্যোপাধ্যায়কে মর্যাদা দেন, তাহলে আমরা ওনার কাজকে আমরা সমর্থন করব। অসংখ্য ধন্যবাদ সৌরভ দা, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ শুনছিলেন। নমস্কার।